আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে মৌলিক সামষ্টিক অর্থনীতি এই পেপার থেকে ক্রাউডিং আউট প্রভাব, এর প্রকারভেদ ও কারণ, এলএম রেখার আকৃতি এবং রাজস্ব নীতির কার্যকারিতা বিষয়টি আলোচনা করব। এই আলোচনা বিএসএস অনার্স ও পাস এবং এমএসএস অর্থনীতি শিক্ষার্থীদের জন্য উপযোগী হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পূর্বেই এলএম রেখা কি, আইএস রেখা কি অর্থাৎ আর্থিক নীতি এবং মুদ্রানীতি সম্পর্কে জেনেছ। আজ আমি তোমাদেরকে ক্রাউডিং আউট প্রভাব বা ক্রাউডিং আউট এফেক্ট এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা সত্ত্বেও অর্থনীতিতে, বিশেষ করে বেসরকারি খাতে আয়, উৎপাদন ও নিয়োগ বৃদ্ধি না পেলে অথবা যতটুকু বৃদ্ধি পাওয়ার কথা তার চেয়ে কম বৃদ্ধি পেলে তাকে ক্রাউডিং আউট প্রভাব বলা হয়। ক্রাউডিং আউট শব্দের অর্থ হল ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। কাজেই রাজস্ব নীতির প্রত্যাশিত সুফল পাওয়া না গেলে কিংবা ভিড়ের মধ্যে হারিয়ে গেলে তাকে ক্রাউডিং আউট প্রভাব বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, বিখ্যাত অর্থনীতিবিদ জর্জ মেনান কেইন্স মন্দা থেকে উত্তরণের জন্য সরকারি ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করেন এবং তার ফলে নিয়োগ বৃদ্ধি পায়, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি হয়, মন্দা অবস্থা থেকে মুক্তি লাভ করা হয় এবং পূর্ণ নিয়োগ অবস্থায় পৌঁছানোর জন্য অপূর্ণ নিয়োগ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজস্ব নীতির কার্যকারিতার কথা উল্লেখ করেন এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কিভাবে এই মন্দা অবস্থা থেকে উত্তরণ করা যায় বা অপূর্ণ নিয়োগ অবস্থা থেকে পূর্ণ নিয়োগ অবস্থায় উত্তীর্ণ হওয়া যায় এই বিষয়ে আলোকপাত করেন। এই অবস্থা কখনো কখনো সরকারি ব্যয় বৃদ্ধি বা সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা হলে কখনো কখনো এই সম্প্রসারণশীল রাজস্ব নীতি ফল লাভ করে না বা তার প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। এই যে প্রত্যাশিত রাজস্ব নীতির সুফল পাওয়া না গেলে বা বিনিয়োগ বৃদ্ধি করা হলে, সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা হলে উৎপাদন, নিয়োগ, আয় যদি যে প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে সে অনুযায়ী যদি উৎপাদন, নিয়োগ এবং আয় বৃদ্ধি না পায় তাহলে ক্রাউডিং আউট এফেক্ট সৃষ্টি হয়। শিক্ষার্থীবৃন্দ, এই ক্রাউডিং আউট এফেক্ট বা ক্রাউডিং আউট প্রভাব তিন প্রকার। এক, পূর্ণ ক্রাউডিং আউট প্রভাব, যেক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সমপরিমাণ ভোগ ব্যয় হ্রাস পেলে ফুল ক্রাউডিং আউট এফেক্ট হয়ে থাকে, অর্থাৎ পূর্ণ ক্রাউডিং আউট হয়ে থাকে যখন সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সমপরিমাণ ভোগ ব্যয় হ্রাস পায়, ফলে সম্প্রসারণশীল রাজস্ব নীতি ব্যর্থ হয়। আংশিক ক্রাউডিং আউট প্রভাব হচ্ছে তৃতীয় এক ধরনের ক্রাউডিং আউট প্রভাব। সরকারি ব্যয়ের চেয়ে
ভোগ ব্যয় হ্রাসের পরিমাণ কম হলে আংশিক ক্রাউডিং আউট দেখা দেয়। এবং ৩. শূন্য ক্রাউডিং আউট প্রভাব। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে ভোগ ব্যয় হ্রাস না পেলে ক্রাউডিং আউট এফেক্ট শূন্য হয়, অর্থাৎ রাজস্ব নীতি সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হলে উৎপাদন প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি লাভ হয় শূন্য ক্রাউডিং আউট প্রভাবের ক্ষেত্রে, অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি ভোগ ব্যয় হ্রাস করে না, ফলে রাজস্ব নীতি সরকারি ব্যয় বৃদ্ধির দ্বারা বা সম্প্রসারণশীল রাজস্ব নীতির দ্বারা সম্পূর্ণ ফল লাভ প্রাপ্ত হওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এলএম রেখার আকৃতি এবং রাজস্ব নীতির কার্যকারিতা বিষয়টি আলোচনা করব। এই যে রাজস্ব নীতির কার্যকারিতা বা সম্প্রসারণশীল রাজস্ব নীতি সকল ক্ষেত্রে সমান ফল লাভ করে না। এই রাজস্ব নীতির কার্যকারিতা নির্ভর করে এলএম রেখার আকৃতির উপর বা আর্থিক নীতির উপর। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি এখন তোমাদেরকে আলোচনা করা হচ্ছে রেখাচিত্রের মাধ্যমে। লম্ব অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে আয় স্তর বা জাতীয় আয় নির্দেশ করা হচ্ছে ও হচ্ছে মূলবিন্দু। যদি এলএম রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়, এই লাল রেখাটি হচ্ছে এলএম রেখা, তাহলে রাজস্ব নীতির কি ধরনের প্রভাব হয়ে থাকে বা সম্প্রসারণশীল রাজস্ব নীতি কি প্রভাব হয়ে থাকে তা আলোচনা করব। যদি এটি আইএস রেখা, নিম্নগামী যে রেখাটি, এটি হচ্ছে আইএস রেখা বা রাজস্ব নীতির ফলে যে সমীকরণ, সেই সমীকরণ থেকে অঙ্কন করা হয়েছে, ফলে আয় স্তর নির্ধারিত হয়েছে ও y0 এবং সুদের হার r0। এখন যদি সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হয়, তাহলে IS1 রেখাটি IS2 রেখায় পরিণত হয়, ফলে দেখা যাচ্ছে যে আয় স্তর সম্পূর্ণই বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সুদের হারের ক্ষেত্রে কোনো উঠানামা করেনি, অর্থাৎ সুদের হার স্থির রয়েছে, ফলে সম্প্রসারণশীল রাজস্ব নীতির দ্বারা সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্ট হচ্ছে 0। আবার যদি এই ভূমি অক্ষের সমান্তরাল এলএম রেখার ক্ষেত্রে সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হয়, তাহলে দেখা যায় IS3তেও জাতীয় আয় বৃদ্ধি পেয়ে y2 হয়েছে, ফলে এক্ষেত্রেও সুদের হারের ক্ষেত্রে কোনো পরিবর্তন সাধিত হয়নি, ফলে ভোগ ব্যয়ও হ্রাস পায়নি, ফলে সম্প্রসারণশীল রাজস্ব নীতির দ্বারা জাতীয় আয় স্তর সম্পূর্ণই বৃদ্ধি পেয়েছে এবং নিয়োগ, কর্মসংস্থান এবং আয় স্তর বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থাটি এলএম রেখার ই পর্যন্ত বিরাজমান হিসেবে আমরা চিত্রে বিশ্লেষণ করেছি। এখন যদি এমন হয় এলএম রেখাটি স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হয় ডান দিকে, তাহলে কি ধরনের প্রভাব হয় রাজস্ব নীতির কার্যকারিতা তা আলোচনা করব। এখন যদি সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হয় এই অংশে, ই এর পরবর্তী অংশে এলএম রেখার ক্ষেত্রে, তাহলে আইএস রেখা 4 এর ক্ষেত্রে দেখা যায় যে আয় স্তর বৃদ্ধি পেয়েছে বটে, কিন্তু সুদের হারও বৃদ্ধি পেয়েছে, ফলে যে পরিমাণ প্রত্যাশিত করা হয়েছিল আয় স্তর বৃদ্ধি, সে পরিমাণ বৃদ্ধি পায় না, সুদের হার সামান্য বৃদ্ধি পায়, ফলে দেখা যাচ্ছে বেসরকারি বিনিয়োগ হ্রাসপ্রাপ্ত হয়, ফলে ক্রাউডিং আউট এফেক্ট আংশিক হয়ে থাকে বা পার্শিয়াল ক্রাউডিং এফেক্ট হয়ে থাকে ই
বিন্দুর পরবর্তী এলএম রেখার আকৃতির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আয় স্তর বৃদ্ধি পায় সামান্য, কিন্তু তুলনামূলক প্রত্যাশিত আয় স্তর অনুযায়ী বৃদ্ধি পায় না। বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ হ্রাস পায় যেহেতু সুদের হার বৃদ্ধি পায়। এই অবস্থাটি চলতে থাকে IS6 পর্যন্ত চলতে থাকে, আয় স্তর Y6 পর্যন্ত চলতে থাকে, এবং এই অবস্থাটি F বিন্দু পর্যন্ত অব্যাহত থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তৃতীয় অংশ F এর পরবর্তী পর্যায়ে আলোচনা করছি, যেখানে এলএম রেখা লম্বক্ষের সমান্তরাল। সেক্ষেত্রে লাল যে এলএম রেখাটি লম্বক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে F বিন্দুর পর যদি, অর্থাৎ F বিন্দুতে IS7 যেটি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আয় স্তর Y7 তার পরবর্তী ক্ষেত্রে যদি সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আয় স্তর মোটেও বৃদ্ধি পায়নি, Y7-এই স্থির রয়েছে। কি কারণে এই অবস্থাগুলো হচ্ছে? তা হচ্ছে যে সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হলে সুদের হার বৃদ্ধি পেয়েছে এলএম অংশে Y7-এর পরবর্তী পর্যায়ে, ফলে বেসরকারি বিনিয়োগ হ্রাসপ্রাপ্ত হয়েছে সম্পূর্ণই, ফলে আয় স্তর মোটেও বৃদ্ধি পায়নি এবং নিয়োগ বৃদ্ধি পায়নি। এভাবে আমরা সম্প্রসারণশীল রাজস্ব নীতির কার্যকারিতা এলএম রেখার বিভিন্ন আকৃতিতে ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে তিনটি এলএম রেখার আকৃতি দেখানো হয়েছে। ই বিন্দু পর্যন্ত এলএম রেখার যে অংশ, সেখানে সম্প্রসারণশীল রাজস্ব নীতি সম্পূর্ণই কাজ করেছে, ফলে নিয়োগ উৎপাদন প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি পেয়েছে। ই এবং এফ এর এই অংশের এলএম রেখার ক্ষেত্রে সম্প্রসারণশীল রাজস্ব নীতি আংশিক কাজ করেছে, অর্থাৎ সম্প্রসারণশীল রাজস্ব নীতির মাধ্যমে আয় এবং উৎপাদন নিয়োগ বৃদ্ধি পেয়েছে, তবে প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি পায়নি। এবং এফ এর পরবর্তী পর্যায়ে এলএম রেখা যখন লম্বক্ষের সমান্তরাল, তখন সম্প্রসারণশীল রাজস্ব নীতির কার্যকারিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় স্তর Y7-এর পরবর্তী পর্যায়ে মোটেও আয় স্তর বা জাতীয় আয় বৃদ্ধি পায়নি সম্প্রসারণশীল রাজস্ব নীতির কার্যকারিতার ক্ষেত্রে। সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়নি, নিয়োগ বৃদ্ধি পায়নি। কেন বৃদ্ধি পায়নি? কারণ হচ্ছে এফ বিন্দুর পরবর্তী ক্ষেত্রে সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হলে IS7 থেকে IS8, IS8 থেকে IS9 কার্ভের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পেয়েছে, ফলে যে পরিমাণ রাজস্ব নীতির সম্প্রসারণ ঘটেছে, সে পরিমাণই সুদের হার বৃদ্ধির দ্বারা ভোগ ব্যয় হ্রাস পেয়েছে, ফলে জাতীয় আয় স্তর মোটেও বৃদ্ধি পায়নি। তাহলে এই তিনটি অংশে এলএম রেখার তিনটি অংশে তিন আকৃতির এলএম রেখার ক্ষেত্রে রাজস্ব নীতির তিন ধরনের কার্যকারিতা আমরা লক্ষ্য করলাম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তাহলে আমরা বলতে পারি, এক, এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হলে নিয়োগ বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি সম্পূর্ণ কার্যকর হয়। দুই, এলএম রেখা ঊর্ধ্বগামী হলে মুদ্রানীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি অপেক্ষাকৃত কম কার্যকর হয়। তিন, এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হলে নিয়োগ বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি সম্পূর্ণ অকার্যকর হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ।
পরবর্তী স্লাইডে আমি এই তিনটি আকৃতির এলএম রেখার ক্ষেত্রে রাজস্ব নীতির কার্যকারিতা আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে সক্ষম হলাম কেন ক্রাউডিং আউট প্রভাবের কারণে, অর্থাৎ ক্রাউডিং আউট প্রভাব কেন হয়ে থাকে বা কি কারণে ক্রাউডিং আউট প্রভাব হয়ে থাকে। সরকারের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করলে অর্থনীতিতে অর্থের চাহিদা বাড়ে, অর্থের চাহিদা বাড়লে অর্থবাজারে সুদের হার বাড়ে, ফলে বেসরকারি ব্যক্তি খাতে বিনিয়োগ কমে, বিনিয়োগ কমলে আবার আয় উৎপাদন কমে, অর্থাৎ একদিকে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে আয় উৎপাদন বাড়ে, অপরদিকে বেসরকারি বিনিয়োগ কমার ফলে জাতীয় আয় কমে। কাজেই রাজস্ব নীতি প্রয়োগ করে আয় বৃদ্ধির প্রচেষ্টা ব্যাহত হয়। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে ক্রাউডিং আউট প্রভাবের অন্যতম কারণ। সরকার ব্যয় বৃদ্ধির দ্বারা অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি করলে অর্থনীতিতে অর্থের চাহিদা বাড়ে, অর্থের চাহিদা বাড়লে অর্থবাজারে সুদের হার বাড়ে, সুদের হার বাড়লে তোমরা জানো বেসরকারি খাতে বিনিয়োগ কমে। কেন? বিনিয়োগ কমলে আবার আয় উৎপাদন কমে, আয় উৎপাদন কমলে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে আয় উৎপাদন এবং যে প্রত্যাশা করা হয় সে অনুযায়ী উৎপাদন আয় বৃদ্ধি পায় না, কারণ বেসরকারি বিনিয়োগ কমার ফলে জাতীয় আয় কমে। কাজেই রাজস্ব নীতি প্রয়োগ করে আয় বৃদ্ধির প্রচেষ্টা ব্যাহত হয়। এখন এই যে আমরা তিন আকৃতির এলএম রেখা ক্ষেত্রে সম্প্রসারণশীল রাজস্ব নীতির কার্যকারিতা বিষয়টি ভেঙে ভেঙে আলোচনা করছি, খুব দ্রুতই এই বিষয়টি আলোচনা করব। প্রথম যে পূর্ণ ক্রাউডিং আউট প্রভাব বা ফুল ক্রাউডিং আউট এফেক্ট বিষয়টি হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সমপরিমাণ ভোগ ব্যয় হ্রাস পেলে তাকে ফুল ক্রাউডিং আউট এফেক্ট বলা হয়। অর্থাৎ আমরা জানি অর্থের বাজারে ভারসাম্যের সমীকরণ এটি, অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান, যা পূর্বেই তোমাদেরকে দেখানো হয়েছে। এটি হচ্ছে দ্রব্যের বাজারের ভারসাম্য, যে ক্ষেত্রে জাতীয় আয় স্তর ভোগ ব্যয়ের সমান হয়, অর্থাৎ সামগ্রিক আয় সামগ্রিক ব্যয়ের সমতা লাভের মাধ্যমে পণ্যের বাজারে বা দ্রব্যের বাজারে ভারসাম্য স্থাপিত হয়। এবং এক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধি বা সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হলে ভারসাম্যের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয় সেই বিষয়টি আলোচনা করা হচ্ছে, যেখানে ফুল ক্রাউডিং আউট এফেক্ট আমরা দেখাবো, যেখানে এলএম রেখা লম্বক্ষের সমান্তরাল, এই লেখাটি লম্বক্ষের সমান্তরাল, ই হচ্ছে ভারসাম্য বিন্দু যেখানে আয় স্তর নির্ধারিত হয়েছে OY0 এবং সুদের হার OR0। এখন যদি সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হয় তাহলে IS রেখা 0 IS1 রেখায় পরিণত হয়, ফলে দেখা যাচ্ছে আয় স্তর ও Y1 এ বৃদ্ধির প্রত্যাশা ছিল, অর্থাৎ Y0 থেকে Y1 এ বৃদ্ধির প্রত্যাশা ছিল, কিন্তু যেহেতু এলএম রেখার আকৃতি লম্ব আকৃতির, সে কারণে সুদের হার বৃদ্ধি পেয়ে E1 এ চলে গিয়েছে, অর্থাৎ E1 এ IS এলএম রেখা সমতা প্রাপ্তের মাধ্যমে ভারসাম্য সুদের হার R1 এ বৃদ্ধি লাভ করেছে, ফলে বেসরকারি বিনিয়োগ হ্রাস পাওয়ায় আয় স্তর মোটেও বৃদ্ধি পায়নি, অর্থাৎ হ্রাস পেয়েছে। যে পরিমাণ সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সমপরিমাণ ভোগ ব্যয় হ্রাস পাওয়ায় ফুল ক্রাউডিং আউট এফেক্ট হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে সম্প্রসারণশীল রাজস্ব নীতি কাজ করেনি বা ফল লাভ করেনি, ব্যর্থ হয়েছে। তাহলে এই যে তীর চিহ্ন দ্বারা আয় স্তর ফিরে আসার চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে
চিত্রে যে আলোচনাটি করা হলো তাই এখানে বর্ণনা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লক্ষ্য করলাম লম্ব আকৃতির এলএম রেখার ক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধি, পাশে বেসরকারি ব্যয় হ্রাস পাওয়ায় অর্থাৎ বেসরকারি ভোগ হ্রাস পাওয়ায় এই পূর্ণ ক্রাউডিং আউট এফেক্ট হয়েছে, অর্থাৎ বেসরকারি ভোগ ব্যয় হ্রাস পাওয়ায় ফুল ক্রাউডিং আউট এফেক্ট হয়েছে। যে পরিমাণ সরকারি ব্যয় বৃদ্ধি হয়েছে ঠিক সেই পরিমাণ ভোগ ব্যয় হ্রাস পাওয়ার কারণে পূর্ণ ক্রাউডিং আউট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে আংশিক ক্রাউডিং আউট প্রভাব। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে কম পরিমাণ ভোগ ব্যয় হ্রাস পেলে পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট হয়ে থাকে। অর্থের বাজার এবং দ্রব্যের বাজারে ভারসাম্য, এক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধি করা হচ্ছে নিয়োগ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, ফলে প্রাথমিক ভারসাম্য হচ্ছে আয় স্তর ও Y0 এবং সুদের হার ও R0। এক্ষেত্রে সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হলে আইএস রেখাটি IS1 এ স্থানান্তরিত হয়, ফলে আশা করা হয়েছিল E0 থেকে E2 তে আয় স্তর বৃদ্ধি পেয়ে Y0 থেকে Y2 তে বৃদ্ধি লাভ করবে, কিন্তু যেহেতু সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করার ফলে বেসরকারি ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাওয়ায় আংশিক ক্রাউডিং আউট এফেক্টের কারণে সুদের হার R1 এ বৃদ্ধি লাভ করায় আয় স্তর Y0 থেকে Y2 তে যে প্রত্যাশা করা হয়েছিল সে পরিমাণ না বেড়ে তার থেকে কম অর্থাৎ Y1 আয় স্তরে বৃদ্ধি পেয়েছে, Y0 থেকে Y1 আয় স্তরে বৃদ্ধি পেয়েছে। পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্টের কারণেই এ অবস্থা হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, স্বাভাবিক ঊর্ধ্বমুখী এলএম রেখার ক্ষেত্রে আংশিক ক্রাউডিং আউট এফেক্ট হয়ে থাকে, যা এই আলোচনায় বা পাশে বর্ণনা করা হয়েছে। এখন আমরা আলোচনা করব শূন্য ক্রাউডিং আউট প্রভাব। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সমপরিমাণ ভোগ ব্যয় হ্রাস পেলে জিরো ক্রাউডিং আউট এফেক্ট হয়, অর্থাৎ জিরো ক্রাউডিং আউট এফেক্ট হচ্ছে অর্থাৎ সরকারি ভোগ ব্যয় হ্রাস না পেলে, সরকারি ব্যয় বৃদ্ধির ফলে ভোগ ব্যয় হ্রাস না পেলে জিরো ক্রাউডিং আউট এফেক্ট হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সমপরিমাণ ভোগ ব্যয় হ্রাস না পেলে জিরো ক্রাউডিং আউট এফেক্ট হয়ে থাকে, অর্থাৎ শূন্য ক্রাউডিং আউট এফেক্ট হয়ে থাকে তখনই যখন এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল। সেক্ষেত্রে সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করা হলে আইএস রেখাটি IS1 এ স্থানান্তরিত হয়, ফলে ভারসাম্য E0 থেকে E1 এ পরিবর্তিত হয়, ফলে আয় স্তর বৃদ্ধি পায়, নিয়োগ বৃদ্ধি পায় এবং ভোগ ব্যয় এর হ্রাস ঘটে না। যেহেতু সুদের হারের কোনো পরিবর্তন হয় না, সুদের হার স্থির থাকে, সেক্ষেত্রে ভোগ ব্যয় পুরোটাই বৃদ্ধি পায়, অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধির ফলে ভোগ ব্যয়ও বৃদ্ধি পায়, ফলে আয় স্তর বৃদ্ধি পায় এবং সুদের হার স্থির থাকে। এই বিষয়টি এখানে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ আইএস ও এলএম রেখা পরস্পর E0 বিন্দুতে ছেদলাভ করায় ভারসাম্য সুদের হার R0 এবং ভারসাম্য আয় স্তর Y0 হয়। এটি দ্রব্য বাজার এবং অর্থের বাজারে ভারসাম্য। পূর্ণাঙ্গ ভারসাম্য অস্থায়ী ভারসাম্য, কারণ কর ধার্য, সরকারি ব্যয় বৃদ্ধি, অর্থের যোগান পরিবর্তন বা উভয়েরই পরিবর্তনের ফলে নতুন ভারসাম্যের সৃষ্টি হতে পারে। সম্প্রসারণশীল এই রাজস্ব নীতি গ্রহণ করলে কর ধার্য, সরকারি ব্যয় বৃদ্ধি করা হলে আয় স্তর Y0 থেকে Y1 এ বৃদ্ধি পায়। এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হলে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে আইএস রেখা উপরে IS1 এ স্থান লাভ করে এবং সুদের হার R তে স্থির থাকে, ফলে
আয় স্তর Y0 থেকে Y1 এ বৃদ্ধি পায়। অর্থাৎ রাজস্ব নীতি এক্ষেত্রে প্রত্যাশিত আয় বৃদ্ধি করতে সামর্থ্য হয়েছে। এটাকেই জেরো ক্রাউডিং আউট এফেক্ট বলা হয়ে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনটি আকৃতিতে এলএম রেখার ক্ষেত্রে রাজস্ব নীতি বা সম্প্রসারণশীল রাজস্ব নীতি প্রভাবে আইএস রেখা ডানে স্থানান্তরিত হলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ে সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম ক্লাসিক্যাল ও কেন্সীয় ধারণায় ক্রাউডিং আউট এফেক্ট, সেক্ষেত্রে ক্লাসিক্যাল এবং কেন্সিয়ান কনসেপ্টটি আলোচনা করেছি। সেই আলোচনার সারমর্ম হচ্ছে এক, চরম কেন্সিয়ান ধারণায় এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হলে নিয়োগ বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি সম্পূর্ণ কার্যকর হয় এবং জিরো ক্রাউডিং এফেক্ট দেখা দেয়। দুই, এলএম রেখা ঊর্ধ্বগামী হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি অপেক্ষাকৃত কম কার্যকর হয় এবং পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট দেখা দেয়। এবং তিন, চরম ক্লাসিক্যাল ধারণায় এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হলে নিয়োগ বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি সম্পূর্ণ অকার্যকর হয় এবং ফুল ক্রাউডিং এফেক্ট দেখা দেয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে ক্রাউডিং আউট যে সমস্যা, অর্থাৎ সম্প্রসারণশীল রাজস্ব নীতি গ্রহণ করার পরেও প্রত্যাশা অনুযায়ী নিয়োগ উৎপাদন বৃদ্ধি না পাওয়ার ক্ষেত্রে সমাধান কি? সমাধান হচ্ছে এই ক্রাউডিং আউট সমস্যার সমাধানের ক্ষেত্রে আইএসএলএম উভয়ের মিশ্রণের মাধ্যমে জাতীয় আয়, উৎপাদন এবং নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ রাজস্ব নীতির পাশাপাশি মুদ্রানীতি ও যদি সম্প্রসারণশীল গ্রহণ করা হয় তাহলে এই সমস্যার সমাধান হয়ে থাকে। এই বিষয়টি রেখাচিত্রে খুব দ্রুত আলোচনা করছি। ভূমি অক্ষে আয় স্তর এবং লম্ব অক্ষে সুদের হার, এটি হচ্ছে আইএস রেখা এবং এটি হচ্ছে প্রাথমিক এলএম রেখা। ই হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য সুদের হার ও আর0 এবং ভারসাম্য আয় স্তর Y0। এখন যদি মুদ্রানীতি গ্রহণ করা হয় সম্প্রসারণশীল, সেক্ষেত্রে মুদ্রার যোগান যদি বাড়ানো হয় সেক্ষেত্রে এলএম রেখাটি ডানে স্থান পরিবর্তন করে, ফলে দেখা যায় যে এফ বিন্দুতে ভারসাম্য লাভ করে, ফলে আয় স্তর বৃদ্ধি পায়, সুদের হার হ্রাস পায়। ফলে সুদের হার হ্রাস পেয়ে আর1 হয় এবং আয় স্তর বৃদ্ধি পেয়ে ও Y1 হয়। এখন যদি দেখা যায় যে শুধুমাত্র রাজস্ব নীতি গ্রহণ করা হতো তাহলে আইএস প্রাইমের ক্ষেত্রে ভারসাম্য এস বিন্দুতে হতো পুরাতন এলএম রেখার ক্ষেত্রে, ফলে সুদের হার ব্যাপক বৃদ্ধি পেত আর2তে এবং আয় স্তর হতো Y0 থেকে Y2তে। কিন্তু যদি রাজস্ব নীতি এবং মুদ্রানীতি উভয়ই সম্প্রসারণশীল করা হয় তাহলে ভারসাম্য কে বিন্দুতে স্থাপিত হতো, অর্থাৎ উভয়ে সম্প্রসারণশীল রাজস্ব নীতি এবং মুদ্রানীতি উভয় নীতি যদি একই সাথে গ্রহণ করা হয় সেক্ষেত্রে এই যে ক্রাউডিং আউট যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়। ফলে প্রত্যাশা অনুযায়ী মোটামুটি আয় স্তর বৃদ্ধি পায় এবং সুদের হার খুব সামান্যই বৃদ্ধি পাওয়ার মাধ্যমে উৎপাদন, নিয়োগ এবং জাতীয় আয় স্তর বৃদ্ধি পায়। ফলে দেখা যাচ্ছে আর0 থেকে আর3তে সামান্য সুদের হার বৃদ্ধি পায় এবং আয় স্তর Y3তে বৃদ্ধি লাভ করে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখা গেল ক্রাউডিং আউট সমস্যার সমাধানের ক্ষেত্রে রাজস্ব নীতির পাশাপাশি সম্প্রসারণশীল মুদ্রানীতি গ্রহণ করা হলে, অর্থাৎ সম্প্রসারণশীল রাজস্ব নীতির পাশাপাশি সম্প্রসারণশীল মুদ্রানীতি গ্রহণ করা হলে এই ক্রাউডিং আউট সমস্যার সমাধান করা সম্ভব হয়। এভাবে
রাজস্ব নীতি এবং মুদ্রানীতি উভয় নীতির প্রভাবে উৎপাদন, নিয়োগ এবং আয়ের স্তর বৃদ্ধি করা সম্ভব হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।